নেতা হলেন সেই ব্যক্তি যিনি একটি দল, সংগঠন বা সমাজকে একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যের দিকে পরিচালিত করেন। তিনি অন্যদের অনুপ্রাণিত করেন, দিক নির্দেশনা দেন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সামগ্রিক উন্নতি নিশ্চিত করেন। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। হাসিনা সরকারের পতনের পর চীন দ্রুত নবগঠিত ইউনূস সরকারের প্রতি সমর্থন প্রকাশ করে এবং কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দেয়। প্রধান উপদেষ্টার চীন সফর অন্যান্য সময়ের তুলনায় বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন দেশের অধিকাংশ মানুষ ভারতের প্রতি অসন্তুষ্ট। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে ভারতের অতিরিক্ত ঘনিষ্ঠতা, সীমান্তে নিরপরাধ বাংলাদেশিদের নির্বিচারে হত্যা এবং ন্যায্য পানির হিস্সা না পাওয়ার কারণে জনমনে ভারতের বিরুদ্ধে ক্ষোভ দিন দিন বেড়ে চলেছে। ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক তলানিতে অবস্থান করছে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার চীন সফর বাংলাদেশের অর্থনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে, যা দীর্ঘমেয়াদে আঞ্চলিক ও বৈশ্বিক ভূ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধান উপদেষ্টার চীন সফরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক নজরে দেখে নেওয়া যাক। ১. স্বাস্থ্য খাতে সহযোগিতা। ২. মুক্ত বাণিজ্য চুক্তি। ৩. রোহিঙ্গা সংকট। ৪. পানি বণ্টন ও আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা। ৫. চীনা ঋণে সুদের হার ও পরিশোধের সময়। ৬. বাণিজ্য ও বিনিয়োগ। ৭. ভূরাজনৈতিক ভারসাম্য। এবং ৮ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটাকে সংক্ষেপে BRI নামে অভিহিত করা হয়। এবার দেখে নেই স্বাস্থ্য খাতে সহযোগিতা বলতে কি বোঝাতে যাচ্ছে। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে যাচ্ছে স্বাস্থ্য খাতে সহযোগিতা। চীন প্রস্তাব দিয়েছে যে কুনমিং শহরের 4টি হাসপাতাল বিশেষভাবে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য বরাদ্দ করা হবে। এছাড়া চীন ঢাকার একটি আধুনিক ও উন্নত মানের হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও নিয়েছে, যা দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। মুক্ত বাণিজ্য চুক্তি। প্রধান উপদেষ্টার এই সফরে মুক্ত বাণিজ্য চুক্তিও একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা। তবে এই সফরে এ বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম, যদিও মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে এবং শিগগিরই আলোচনা শুরু হওয়ার কথা। তবে এখনও বিষয়টি কার্যকর আলোচনার পর্যায়ে পৌঁছয়নি। ফলে সফরে বাস্তব অগ্রগতি আশা করা যাচ্ছে না, বরং দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি ও কূটনৈতিক ভাষায় বন্ধুত্বের কথা তুলে ধরা হবে। তবে বাস্তবিক অর্থে সফরে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি এই মুহূর্তে নাও হতে পারে। রোহিঙ্গা সংকট। চীন এবং বাংলাদেশ উভয়ই রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে একটি দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে দেখলেও বাস্তবে এই সংকটের তেমন কোনো অগ্রগতি হয়নি। তবে প্রত্যাবাসন দ্রুত সম্ভব না হলেও এই সফরের ইতিবাচক একটি দিক হতে পারে রোহিঙ্গাদের জন্য নতুন তহবিল সংগ্রহের আলোচনা। যদি নতুন কোনো সহায়তা বা প্রতিশ্রুতি পাওয়া যায়, তাহলে এটি বাংলাদেশের জন্য বিরাজমান সংকটের মধ্যে আশার আলো হয়ে উঠতে পারে। এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ ফলাফল হতে পারে রাখাইন রাজ্যের বিভিন্ন অংশীদারের সঙ্গে সংলাপের একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলা, যার মধ্যে আরাকান আর্মিও অন্তর্ভুক্ত থাকবে। পানি বণ্টন ও আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা। তিস্তা ও ব্রহ্মপুত্র নদ সংক্রান্ত ইস্যু এই সফরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। বাংলাদেশ তিস্তা প্রকল্পকে ইতিবাচক হিসেবে দেখছে, তবে এর বাস্তবায়ন এই অঞ্চলের নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে, বিশেষ করে ভারতের সঙ্গে, কারণ ভারতও তিস্তার পানির উপর নির্ভরশীল। একই সঙ্গে চীন ব্রহ্মপুত্রে বাঁধ নির্মাণ করছে, যা নিয়ে বাংলাদেশের নীতি নির্ধারক ও পরিবেশ বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ রয়েছে। তবে চীন আশ্বস্ত করেছে যে এই বাঁধগুলোর নিচের দিকে পানির প্রবাহে কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না। চীনা ঋণে সুদের হার ও পরিশোধের সময়। প্রধান উপদেষ্টা চীন সফরের আগেই চীন নীতিগতভাবে বাংলাদেশের জন্য ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে সম্মতি দিয়েছে। এ বিষয়ে সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে আলোচনার সময় জানানো হয়। আলোচনার সময় তৌহিদ হোসেন চীনকে অনুরোধ করেন যেন সুদের হার 2-3% থেকে কমিয়ে 1% করা হয়, প্রতিশ্রুতি ফি মওকুফ করা হয় এবং অগ্রাধিকারমূলক ক্রেতা ঋণ ও সরকারি সুবিধাজনক ঋণ পরিশোধের সময়সীমা 20 থেকে 30 বছর করা হয়।
ওয়াং ই বাংলাদেশের ঋণ পরিশোধের সুদৃঢ় ইতিহাসের প্রশংসা করেন এবং ঋণ পরিশোধের সময়সীমা বৃদ্ধিতে নীতিগতভাবে সম্মতি জানান। তবে তিনি সুদের হার কমানোর বিষয়ে শুধু বিবেচনা করার আশ্বাস দেন। এছাড়া চীন ঘোষণা করেছে যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার পরবর্তী 3 বছর পর্যন্ত বাংলাদেশি পণ্য চীনের বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার বজায় থাকবে। বাণিজ্য ও বিনিয়োগ আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হতে পারে, বিশেষ করে কৃষি, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা, পানি ব্যবস্থাপনা এবং শিল্প উন্নয়নের ক্ষেত্রে। বাংলাদেশে কৃষি ও পোল্ট্রি খাতকে আধুনিকায়ন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে চীন থেকে উন্নত কৃষি যন্ত্রপাতি আমদানি ও বাংলাদেশে চীনা প্রযুক্তিতে বীজ উৎপাদন করার বিষয়টি আলোচনায় আসতে পারে। ভূ রাজনৈতিক ভারসাম্য প্রধান উপদেষ্টা এই সফরে চীনের সঙ্গে চুক্তি ও প্রতিশ্রুতির পাশাপাশি বৈশ্বিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটকেও বিবেচনায় নেওয়া অত্যন্ত জরুরি। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে স্পষ্ট করা দরকার যে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীনের বিনিয়োগ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, বরং এই উন্নয়ন কার্যক্রম পশ্চিমা দেশগুলোর জন্যও উপকারী। কারণ দুর্বল অবকাঠামো যে কোনো বিদেশি বিনিয়োগের প্রধান বাধা। উন্নত অবকাঠামো ছাড়া টেকসই বিনিয়োগের পরিবেশ গড়ে তোলা সম্ভব নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ যে বিষয়টি এই আলোচনার বা প্রধান উপদেষ্টার সফরের মধ্যে থাকবে সেটি হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি BRI। এই উদ্যোগের আওতায় চীন বাংলাদেশকে মোট $40 বিলিয়ন একটি প্যাকেজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে $26 বিলিয়ন বিভিন্ন অবকাঠামো প্রকল্পের জন্য এবং $14 বিলিয়ন যৌথ বিনিয়োগ প্রকল্পের জন্য বরাদ্দ থাকবে। তবে এখন পর্যন্ত চীন 35টি প্রকল্পের জন্য $4.45 বিলিয়ন ঋণ অনুমোদন দিয়েছে। বিশ্লেষকদের মতে যদি BRI এর আওতায় $10 বিলিয়ন বিনিয়োগ বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন, যেটাকে আমরা GDP বলি, প্রায় 4% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ফলে এই সফরে BRI আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, শুরুতেই বলেছি একজন নেতা হলেন সেই ব্যক্তি যিনি একটি দল, সংগঠন বা সমাজকে নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যের দিকে পরিচালিত করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন সেই রকমই একজন ব্যক্তি। জীবনের শেষ পর্যায়ে এসে তিনি তার দেশকে ভালোবেসে দেশের জন্য, দেশের মানুষের জন্য যে কাজগুলো করে যাচ্ছেন তা আজীবন এই বাঙালি জাতি মনে রাখবে। তার জন্য একটি লাইক, শেয়ার, কমেন্টস তো হতেই পারে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।